বাড়াবাড়ি করলে লেবাননকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। গাজার পর এবার লেবাননকেও সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্টের। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণকাল, এরই মধ্যে আধিপত্য স্পষ্ট হয়েছে কট্টরপন্থীদের। সংস্কারপন্থীদের শক্তি প্রতিদ্বন্দ্বিতার আভাস। যুক্তরাজ্যে নির্বাচনের আগ মুহূর্তে বিপাকে লেবার পার্টি। বাংলাদেশি অভিবাসীদের নিয়ে কের স্টারমারের মন্তব্য নিয়ে সমালোচনার ঝড়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও আপনাদের সঙ্গে আমি রয়েছি জান্নাতুল কুমা। গত 8.5 মাসে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে অন্তত 7,400 হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে 83% হামলাই চালিয়েছে ইসরায়েল। আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট দিয়ে এই তথ্য দিয়েছে। তাদের তথ্য মতে গত বছরের 7 অক্টোবর থেকে 21 জুন পর্যন্ত লেবাননে 6,142টি হামলা চালিয়েছে তেল আবিবের সেনারা। বেশিরভাগ হামলাই হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে, যাতে প্রাণ গেছে অন্তত 543 লেবানিজ নাগরিকের। জবাবে 1258টি পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ সহ লেবাননের অন্যান্য সশস্ত্র সংগঠন। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে 21 ইসরায়েলি নাগরিকের। হিজবুল্লাহ ছাড়াও গাজায় আগ্রাসনের প্রতিবাদে আল ফার্স ফোর্স, হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ সহ কয়েকটি সংগঠনও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট এবং ড্রোন ছুড়েছে। বাড়াবাড়ি করলেই লেবাননকে এমনভাবে ধ্বংস করে দেওয়া হবে যেন মনে হবে দেশটি প্রস্তর যুগে ফিরে গেছে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। আত্মরক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সতর্কতা জানান তিনি। এদিকে ইয়ভ গ্যালেন্তের যুক্তরাষ্ট্র সফরে তেল আবিবের সব ধরনের সহায়তার বিষয়ে আবারও নিশ্চয়তা দিয়েছে ওয়াশিংটন। তবে ভারী সমরাস্ত্র সরবরাহ করা হবে না ইসরায়েলকে। ইসরায়েল লেবানন সীমান্তে চলছে পাল্টাপাল্টি হামলা। যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধের সংজ্ঞা দেখা দিয়েছে দেশ দুটির মধ্যে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রে সফর করছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। সিআইএ প্রধান, প্রতিরক্ষামন্ত্রী সহ মার্কিন নীতি নির্ধারকদের সাথে চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফায় দফায় বৈঠক। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত থাকবে ওয়াশিংটনের। নিশ্চিত করা হয়েছে অস্ত্র সরবরাহের বিষয়টিও, তবে স্থগিত থাকবে ভারী অস্ত্র সরবরাহ। ওয়াশিংটন পোস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, গেল অক্টোবরে গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে $650 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, যার অর্ধেকই সরবরাহ করা হয়েছে গেল মাসে। এদিকে ব্রিফিংয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি জানিয়ে বলেন, লেবাননে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল, তবে অস্তিত্ব হুমকির মুখে পড়লে লেবানন কেমনভাবে ধ্বংস করে দেওয়া হবে যেন মনে হবে দেশটি প্রস্তর যুগে ফিরে গেছে। We are committed to bringing the hostages home. নিজেদের নাগরিকদের রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর, কিন্তু একটা বিষয় পরিষ্কার করা উচিত, আমাদের লড়াই গাজা কিংবা লেবাননের সাথে নয়, আমাদের লড়াই হামাস এবং হিজবুল্লাহর বিরুদ্ধে। এই গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে ইরান, তাই আমাদের লড়াই তাদের বিরুদ্ধে, তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। Our war is not with the people of Lebanon. এ অবস্থায় লেবাননের সংঘাত ছড়িয়ে পড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংকট সমাধানে আলোচনার প্রস্তাব সংস্থাটির। লেবানন যে পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরেই আমরা বলে আসছি যে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা তাতে কর্ণপাত করছেন না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন লেবাননে বসবাসরত ফিলিস্তিনিরা। বৈরুত সহ বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাসরত এসব ফিলিস্তিনিদের হুঁশিয়ারি, ইসরায়েল যদি লেবাননের সাথে সরাসরি যুদ্ধে জড়ায় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজার পর এবার লেবাননেরও পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে এই রাষ্ট্রপ্রধান লেবানিজ জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন। বাদবাকি মুসলিম দেশগুলোকেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় ইসরায়েলকে সমর্থন দেয়া পশ্চিমাদের তুলোধনা করেন এরদোগান। গাজায় ইসরায়েলি আগ্রাসন তো চলছেই, যুদ্ধের আরও একটি ফ্রন্ট হওয়ার শঙ্কা এখন লেবাননও। ক্রমাগত দেশটিতে সর্বাত্মক হামলার হুমকি দিচ্ছে ইসরায়েল, পাল্টা জবাবের হুঁশিয়ারি দিচ্ছে হিজবুল্লাহ।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি। এরদোগান বলেন, গাজাকে ধ্বংস করে এখন লেবাননে নজর পড়েছে নেতানিয়াহুর। এ সময় পশ্চিমাদের আচরণের কঠোর সমালোচনাও করেন তুর্কি প্রেসিডেন্ট। এটি বোঝা যাচ্ছে যে গাজাকে ধ্বংস করে এমন লেবাননের দিকে নজর দিয়েছে ইসরায়েল। পশ্চিমারা ক্যামেরার সামনে একরকম করে কথা বলে আর বাস্তবে করে অন্যটা। দরজার আড়াল থেকে তারা ইসরায়েলকে সমর্থন করছে। আমি স্পষ্ট বলতে চাই, পশ্চিমাদের সহায়তা নিয়ে নেতানিয়াহু অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছে তা বিপর্যয় ডেকে আনবে। তুর্কি পার্লামেন্টে দেওয়া ভাষণে লেবাননের সাধারণ জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেন এরদোগান। পাশাপাশি মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। অবশ্যই মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলোকে নেতানিয়াহুর রক্তাক্ত এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তুরস্ক লেবাননের ভাতৃপ্রতিম জনগণ এবং রাষ্ট্রের পাশে আছে। আমরা এই অঞ্চলের অন্য দেশগুলোকেও লেবাননের সাথে সংহতি প্রকাশ করার আহ্বান জানাই। গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়জন মুসলিম নেতা, তাদের মধ্যে অন্যতম তুর্কি প্রেসিডেন্ট। এরই মধ্যে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে বিস্ফোরণে আহত অন্তত 17 ইসরায়েলি সেনা। ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা এই ঘটনা ঘটিয়েছেন। জেনিনে অভিযানের নামে তাণ্ডব চালানোর সময় ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা প্রতিরোধের মুখে পড়ে তেল আবিবের সেনারা। গত 3 দিন যাবৎ চলছে জোরালো অভিযান। বুলডোজার, ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে চলছে আগ্রাসন। 3 দিনে পশ্চিম তীর জুড়ে অন্তত 113টি অভিযান চালানো হয়, যাতে 80-র বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আহত অনেকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বহু ঘরবাড়ি। ইসরায়েলি বর্বরতায় আরও একটি রক্তক্ষয়ী দিন দেখল গাজা। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 60 ফিলিস্তিনি, আহত প্রায় 150। উপত্যকার জনবহুল এলাকাগুলোই লক্ষ্য করেই চলছে হামলা। বিমান থেকে গোলাবর্ষণের পাশাপাশি চলছে পদাতিক সেনাদের অভিযান। উত্তর গাজার বিভিন্ন অংশে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। বেইত লাহিয়ায় কমপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। জাবালিয়া শরণার্থী শিবিরেও চলছে হামলা। মূল টার্গেট আল আলামি এলাকা। নুজাইরাত শরণার্থী শিবিরেও আগ্রাসন চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বাদ যায়নি দক্ষিণাঞ্চল খান ইউনুসের একটি স্কুলে 6 দফা হামলা চালিয়েছে সেনারা। রাফায় পালাক্রমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সব ঘরবাড়ি। ঘুমন্ত এক বৃদ্ধ নারীর উপর লেলিয়ে দেয়া হয় কুকুর। সামনে এলো ইসরায়েলি বর্বরতার আরও একটি নজির। গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরে কয়েক সপ্তাহ আগে এই ঘটনাটি ঘটে, যার একটি ভিডিও সংগ্রহ করেছেন গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলের হুমকির পর নিজের বাড়ি ছাড়তে রাজি হননি 66 বছরের দাওলাত আল তানানি। সে কারণেই হামলা চালানো হয় তার বাড়িতে। তার উপর লেলিয়ে দেয়া হয় প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। ভয়ে চিৎকার করার আওয়াজ শোনা যায় সেই ভিডিওতে। হামলায় গুরুতর আহত হন তিনি। কুকুরের মাথায় লাগানো ক্যামেরায় ধারণ করা হয় সেই দৃশ্য। আল জাজিরার সংবাদ প্রচারের পর আলোড়ন তোলে এই ঘটনা। মানবাধিকার কর্মীদের অভিযোগ, এটি ইসরায়েলি সেনাবাহিনীদের বহু পুরনো চর্চা। Force out of my house. আমাকে জোর করে বাড়ি থেকে বের করতে চেয়েছিল। বাড়ি ছাড়তে রাজি হইনি। ইসরায়েলিরা আমার উপর কুকুর লেলিয়ে দিল। আমি ঘুমিয়েছিলাম তখন। আমাকে কামড়ে দরজার দিকে টেনে নিতে থাকে সেটি। হাতে গুরুতর জখম হয়েছে। এখানে হাসপাতাল নেই, চিকিৎসার কোনো সুযোগ নেই। My hand is still on treatment. প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ এবং নির্বাচনের দাবিতে বিক্ষোভ উত্তাল ইসরায়েল। রাজধানীর তেল আবিব সহ বিভিন্ন স্থানে করা হয় এই বিক্ষোভ। এ সময় আন্দোলনকারীরা সড়ক এবং রেলপথ অবরোধ করেন। আগুন দেয়া হয় বিভিন্ন স্থানে। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। অবিলম্বে আগাম নির্বাচনের দাবি জানানো হয় সেখান থেকে, এবং প্রশাসনিক ব্যর্থতা, একই সাথে হামাসের হাতে বন্দি জিম্মিদের উদ্ধারের ব্যর্থতা সহ বিভিন্ন কারণে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন দেশটির সাধারণ মানুষ।
কাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে আধিপত্য স্পষ্ট হয়েছে কট্টরপন্থীদের, এগিয়ে রাখা হয়েছে খামেনিপন্থী প্রার্থীদের। ধারণা এবার সংস্কারপন্থী প্রার্থীও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়বেন। বিশ্লেষকরা বলছেন পররাষ্ট্র, অর্থনীতি সহ চলমান নানামুখী সংকট সমাধানই হবে নতুন প্রেসিডেন্টের চ্যালেঞ্জ। নির্বাচনের আগে শেষ টেলিভিশন বিতর্কে অংশ নেন ইরানের প্রার্থীরা। শেষবারের মতো তুলে ধরেন নিজেদের বিভিন্ন নির্বাচনী পরিকল্পনা। বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলেও অর্থনীতিকে শক্তিশালী করা এবং পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর পক্ষে একমত প্রার্থীরা। আমি ক্ষমতায় আসলেই অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনব। আমার লক্ষ্যই হবে ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করা। সীমান্ত বন্ধ রেখে কখনোই অর্থনৈতিক উন্নতি এবং আন্তর্জাতিক সংকটের সমাধান সম্ভব নয়। আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই, তাহলে বহির্বিশ্বের সাথে সম্পর্কের উন্নয়ন করতেই হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কোনো প্রার্থীর পক্ষেই প্রকাশ্যে সমর্থন দেননি। তবে এরই মধ্যে জরিপে স্পষ্ট কট্টরপন্থী প্রার্থীদের আধিপত্য। প্রার্থীদের মধ্যে 5 জনই খামেনিপন্থী হিসেবে পরিচিত। বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমানে স্পিকার বাঘের কালিবাফ এবং পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জলিলি পরিচিত খামেনির কাছের মানুষ হিসেবে। সংস্কারপন্থী হিসেবে পরিচিত একমাত্র প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমা দেশগুলোর সাথে বিবাদ মেটানোর কথা বলে আলোচনা এসেছেন এই নেতা। যদিও সংস্কারপন্থীদের বিষয়ে আস্থা না থাকার বিষয়টি এরই মধ্যে স্পষ্ট করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সংস্কারপন্থী হয় বাকি 5 প্রার্থীর সাথে মাসুদ পেজেশকিয়ানের একা লড়াই হবে। বর্তমান ক্ষমতাসীন যে বলয় রয়েছে, তারা এই প্রার্থীকে কখনোই জয়লাভ করতে দেবে না। এমন সময় ইরানে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, যখন দেশটির ভেতরে বাইরে চলছে নানামুখী অস্থিরতা। গাজা, লেবানন, ইসরায়েল সহ নানা ইস্যুতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যার প্রভাব সরাসরি পড়ছে ইরানে। তার উপর অর্থনীতি, পররাষ্ট্র সহ বিভিন্ন বিষয়ে চাপের মুখে রয়েছে দেশটি। ফলে সব সংকট থেকে ইরানকে বের করে আনাটাই হবে নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে আরব সাগরে হামলার ভিডিও প্রকাশ করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। বুধবার প্রকাশ করা হয় হাতেম 2 নামের এই ক্ষেপণাস্ত্রের ফুটেজ। হুতির দাবি, জাহাজ MSC সারাহভিতে হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে এই মিসাইলটি। গোষ্ঠীটি বলছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র দূরপাল্লায় হামলা চালাতে সক্ষম। গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে শুরু থেকে সোচ্চার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। একের পর এক হামলা চালানো হচ্ছে আরব সাগর, লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজগুলোতে। যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালালেও দমানো যায়নি হুতিদের। একদিকে গড়ে তুলছে ইসরায়েল বিরোধী প্রতিরোধ, অন্যদিকে সমৃদ্ধ করছে অস্ত্র ভাণ্ডার। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো হামলায় হাতেম 2 মিসাইল ব্যবহার করেছে হুতি। চলতি সপ্তাহে আরব সাগরে MSC সারাভি জাহাজে এই ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করে গোষ্ঠীটি। হুতির নৌবাহিনী আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC সারাভিতে বিশেষ সামরিক অভিযান চালিয়েছে। এই সফল অভিযানে ব্যবহার করা হয়েছে নতুন এক মিসাইল, যেটি সফল পরীক্ষা শেষে আমাদের সমর ভাণ্ডারে যুক্ত করা হয়েছে। এই মিসাইল দূরপাল্লার মিশন পরিচালনায় সক্ষম। হুতির সামরিক মুখপাত্রের সেই দাবি সপক্ষে বুধবার প্রকাশ করা হয়েছে হাতেম 2 মিসাইলের ভিডিও। গোষ্ঠীটির দাবি, নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই মিসাইল। এটি অত্যাধুনিক হাইপারসনিক প্রযুক্তির বলেও দাবি তাদের। অবশ্য পশ্চিমারা বলছে হুতির নতুন মিসাইলের সাথে সাদৃশ্য রয়েছে ইরানের তৈরি ফাত্তা 1 নামের ক্ষেপণাস্ত্রের। বহু বছর ধরেই তেহরানের বিরুদ্ধে হুতিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোকে অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এর আগে চলতি মাসের প্রথম দিকে আরও একটি নতুন মিসাইল সামনে আনে হুতি, যার নাম ফিলিস্তিন। এই মিসাইল ছুড়ে ইসরায়েলের ভূখণ্ডে হামলার দাবিও করে গোষ্ঠীটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাজ্যের নির্বাচনের আগ মুহূর্তে বিপাকে লেবার পার্টির প্রধান কেল স্টারমার। বাংলাদেশি অভিবাসীদের নিয়ে করা বিরোধী দলের মন্তব্যকে ঘিরে চলছে তোলপাড়। নিন্দা সমালোচনার ঝড় তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদরাও। সমর্থন জানিয়েছে মুসলিম কমিউনিটির সদস্যরাও। কেবল তাই নয়, লেবার পার্টির ভোট ব্যাংক অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্যের কারণে নিজ দলেই তোপের মুখে স্টারমার। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে সুবিধাজনক অবস্থানে থাকলেও গাজা ইস্যুতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় 33% সমর্থন হারিয়েছে লেবার পার্টি।
কেবল তাই নয়, দলটির মুসলিম সদস্যদের মধ্যেও রয়েছে ক্ষোভ। বিরোধী নেতার নীতিগত অবস্থান ও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগও করেছেন লেবার পার্টির 6 মুসলিম সদস্য। এমন পরিস্থিতিতেই এবার নতুন বিতর্ক তৈরি হলো অভিবাসী ইস্যুতে। গত সপ্তাহে সান নিউজ আয়োজিত এক বিতর্কে যুক্তরাজ্যে অবৈধভাবে যাওয়া অভিবাসীদের প্রসঙ্গে কথা বলছিলেন লেবার পার্টির প্রধান কেইর স্টারমার। বক্তব্যে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টানেন তিনি। জানান, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করতে শক্ত ভূমিকা নেবেন। এই সরকারের অধীন অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর হার 44% কমেছে। দায়িত্ব পেলে নিশ্চিত করব বিমান প্রস্তুত থাকবে তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানোর জন্য। এখন তো বাংলাদেশের মতো দেশ থেকে আসা মানুষকে সরানো হয় না। স্টারমারের এমন মন্তব্যে চরম ক্ষেপেছেন ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিবিদরা। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটেনের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলী সহ অনেকে। লেবার প্রধানের মন্তব্যকে কট্টর ডানপন্থী আচরণ বলেও আখ্যা দেন কেউ কেউ। বাংলাদেশি অভিবাসী হিসেবে ব্রিটেনের বৈচিত্র্য নিয়ে আমি গর্বিত। বিশ্বের সব প্রান্ত থেকে আসা মানুষকে নিয়ে তৈরি হয়েছে আমাদের কমিউনিটি। একটা বিষয় স্পষ্ট করতে চাই, অভিবাসী বিরোধী কোনো পদক্ষেপে কখনো সমর্থন দেব না, অভিবাসীদের কখনো বলির পাঠা হতে দেব না। কেবল বাংলাদেশি বংশোদ্ভূতদের কাছেই নয়, বিতর্কিত মন্তব্যের জন্য দলীয় সদস্যদের রোশনালয়ে পড়েছেন স্টারমার। লেবার নেতাদের অনেকেই বলছেন, একজন প্রধানমন্ত্রী প্রার্থীর কখনোই সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা উচিত নয়, যাদের সমর্থনের উপর নির্ভরশীল তিনি। অবশ্য স্টারমারের পক্ষেও সাফাই গাইছেন কেউ কেউ। দলীয় এক মুখপাত্রের দাবি, অনলাইনে ঘুরে বেড়ানো ভিডিওটি আংশিক এবং এডিটকৃত। ব্রিটিশ সরকারের পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের তালিকার শুরুতে রয়েছে আফগানিস্তান, এরপর ইরান ও ভারত। সেখানে বাংলাদেশ রয়েছে 7ম অবস্থানে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। লাতিন দেশ বলিভিয়ায় অভ্যুত্থানে ব্যর্থ চেষ্টা চালিয়েছে সামরিক বাহিনীর একাংশ। বুধবার প্রেসিডেন্টের বাসভবন ঘিরে অভিযান চালায় বিদ্রোহী সেনারা। নেতৃত্ব দেন সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে সোনিয়া। সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেন, বলেন দেশে গণতান্ত্রিক ব্যবস্থার সংস্কার করতে চান তিনি। রাজধানীর লাপেজের গুরুত্বপূর্ণ এলাকায় মুরিলো স্কোয়ারে সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনারা। ট্রাঙ্ক নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করে তারা। নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাজপথে নেমে আসা প্রেসিডেন্টের সমর্থকরাও। আটক করা হয় সেনাপ্রধানকে। বরখাস্ত হন পদ থেকে। নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হোসে উইলসন সানচেজকে। আর তার আহ্বানে ব্যারাকে ফিরে যান বিদ্রোহী সেনারা। টেলিভিশনে দেয়া বক্তব্যে অভ্যুত্থানের চেষ্টার নিন্দা জানান প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেনের অন্তত 76টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। এছাড়া ধ্বংস করা হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি 2টি রকেট। এই তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কো জানায়, বিভিন্ন ফ্রন্টে ইউক্রেনের বেশ কয়েকটি হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। পাশাপাশি ট্রাঙ্ক, সাজোয়া যানসহ ধ্বংস করা হয়েছে দেশটির বিভিন্ন সামরিক সরঞ্জাম। এদিকে ইউক্রেন জানায়, গত 24 ঘন্টায় ফ্রন্টলাইনে অন্তত 99টি লড়াই হয়েছে শত্রুদের সাথে। সবচেয়ে বেশি লড়াই হয়েছে পোক্রভস্ক এবং খার্কিভে। এ সময় রুশ সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার দাবি করেছে কিয়েভ। ভূমধ্যসাগরে মহড়া চালানো রাশিয়ার নৌবাহিনী মিসাইল ক্রুজার দিয়ে চালানো হয় সেই মহড়া। বৃহস্পতিবার এই তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। টেলিগ্রামে প্রকাশ করা হয় মহড়ার ভিডিও। দেশটির নৌবাহিনী জানায়, মূলত মহড়া সি ড্রোনের হামলা প্রতিহতে নিজেদের সক্ষমতা যাচাই করা হয়েছে। এর আগে গত সপ্তাহে কিউবায় আটলান্টিক মহাসাগরে সাবমেরিন নিয়ে মহড়া চালিয়েছে রুশ নৌবাহিনী। সমুদ্রে দেশটির সব তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তীব্র তাপপ্রবাহে বিপর্যয়ে পাকিস্তান। করাচি সহ অনেক এলাকায় তাপমাত্রা ছুঁয়েছে 50 ডিগ্রি সেলসিয়াসের ঘর। প্রচণ্ড গরমের কারণেই দেশটিতে বেড়েছে প্রাণহানি। পাকিস্তানের স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন ইধি জানায়, গত 6 দিনে করাচিতে 568 জনের মরদেহ সংগ্রহ করেছে তারা, যার মধ্যে শুধু মঙ্গলবারই 141 জনের মরদেহ রাখা হয়েছে মর্গে। প্রাণহানির সংখ্যা হঠাৎ এতটা বৃদ্ধির জন্য প্রচণ্ড গরমকেই দায়ী করা হচ্ছে। রবি থেকে বুধ পর্যন্ত করাচিতে একটি হাসপাতালেই হিটস্ট্রোকের শিকার হয়েছে এবং ভর্তি হয়েছে 250-র বেশি রোগী। একই পরিস্থিতি অন্য শহরগুলোয়।
তীব্র গণবিক্ষোভের মুখে কর সংস্কার আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেনিয়ার সরকার। বুধবার এই ঘোষণা দেন প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। বলেন, কেনিয়ার তরুণদের সাথে কথা বলেছেন তিনি। এরপরই কর বৃদ্ধির পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। সংস্কার বিলে স্বাক্ষর করবেন না বলেও জানান তিনি। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি প্রেসিডেন্টের রুটোয় দ্বিতীয় ভাষণ। এর আগে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সম্প্রতি ঋণদাতাদের চাপে কর বৃদ্ধির পরিকল্পনা নেয় কেনিয়া সরকার। এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দেশটি। এরপর মঙ্গলবার পার্লামেন্টে পাশ হয় এই বিলটি। ক্ষোভে ফেটে পড়ে জনতা। ভাঙচুর, অগ্নিসংযোগ করে পার্লামেন্টে। মোতায়েন করা হয় সেনাবাহিনী। সংঘাতে প্রাণ হারায় 22 জন। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।